নিজের ভার্সিটির স্যারকে বিয়ে করার কথা ভাবতেই আমার অন্তরাত্মাটা হু হু করে কেঁপে উঠল। শরীরটা ঝিমঝিম করছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। শুধু বিমূঢ় দৃষ্টিতে স্থির হয়ে বসে রইলাম। সামনে বসে থাকা ব্যক্তিটির অবস্থাও আমার মতোই। আকার ভঙ্গি স্পষ্ট জানান দিচ্ছে সেও এই বিষয়ের জন্য প্রস্তুত ছিল না। অথচ আজ তাদের বিয়ে, কি অদ্ভুত তাই না? দুজনের জন্য পরিবেশটা এখন বেশ অস্বস্তিকর। আমি অবিন্যস্ত দৃষ্টিতে এদিক সেদিক তাকাচ্ছি, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। বিয়ের জন্য যে মানা করব বা পাত্রের সাথে কথা বলতে চাইবো তারও সুযোগ নেই। কথা পাকাপাকি হয়ে গেছে, এমনকি কাজী সাহেবও চলে এসছেন। কাগজপত্র গোছাচ্ছেন তিনি। মিনিট দুয়েকের মাঝেই হয়তো বিয়ে পড়ানোর কার্যক্রম শুরু হয়ে যাবে। আমি বুঝতে পারছি না কি করব এখন। এই বিয়ে করাটা কি আদৌ ঠিক হচ্ছে? তাও যাকে আমি বিন্দুমাত্র পছন্দ করি না। উফ, কি বিশ্রী একটা অবস্থা। নিজের কপাল নিজেরই চাপড়াতে ইচ্ছে করছে এখন। কেন যে আগে পাত্রের ছবি দেখলাম না? তার মা সাহেলা বানু কত করে বলেছিলেন একবার ছবিটা দেখতে, কিন্তু জেদের বসে দেখলাম না। মা বাবার পছন্দের ওপরই ছেড়ে দিলাম সব। একবার পাত্রের ছবিটা দেখলে হয়তো আজ এই পরিস্থিতিতে পড়তে হতো না। কিন্তু আমারই বা দোষ কোথায়? কথা ছিল আজ ছেলেপক্ষের সকলে এসে দেখে আংটি পরিয়ে চলে যাবে। সেটা ভেবেই আমি ঠিক করেছিলাম পাত্রের সাথে কথাবার্তার পাট আর চুকিয়ে নেব। কিন্তু ভাগ্য যে প্রথম দেখাতেই আমাদের বিয়ের বন্ধনে আবদ্ধ করে দেবে তা কে জানতো। আমি দৃষ্টি নত করলাম। থুতনি গিয়ে ঠেকলো চিবুকে। আঁচলটা হাতের মাঝে পুরে হত্যাকাণ্ড চালালাম তার ওপর। ডান পায়ের বৃদ্ধাঙ্গুলটি অবিশ্রান্ত ঘষা মাজা করতে লাগলাম মার্বেল টাইলস করা মেঝের ওপর। উৎকণ্ঠা, সংশয়, অস্বস্তিতে মন মস্তিষ্ক অসাড় হয়ে পড়েছে। ভাবতে পারছি না আর কিছু। মিনিট পাঁচেক নির্ভীতে গড়িয়ে যেতেই কাজীর কণ্ঠস্বর কর্ণধারে এসে বাড়ি খেলো। বিয়ে পড়াচ্ছেন তিনি। আমি নিতু নিষ্প্রভ চাহনিতে চারদিক পরোক্ষ করলাম। বর ও কনে ব্যতীত সকলের মুখেই শোভনীয় হাসি। নিতু দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুনরায় দৃষ্টি নত করলো। পলক ফেলার ব্যবধানেই তার বিয়েটা হয়ে গেল। হয়ে উঠল সে আরিয়ান সাইয়েদ নামের ব্যক্তিটির স্ত্রী। চারদিকে কোলাহলপূর্ণ পরিবেশ। টেবিলের ওপর জমেছে মিষ্টান্ন বক্সের স্তূপ। তার বাঁদিকেই উকি মারছে হরেক রকমের ফলসমূহ। বাড়ির কর্তীরা হয়ে উঠেছে ব্যস্ত। রান্নাঘরে চলছে মহাভোজের আয়োজন। নতুন জামাই ও বেআইনদের আপ্যায়নে কোনো কমতি রাখতে চাচ্ছেন না তারা। কর্তারা বসেছে বৈঠক ঘরে, বিয়ে সংসার নিয়ে আলোচনা করছেন নিজেদের মধ্যে। দুই পক্ষের সাম্প্রতিক সম্পর্কে নিবিড়তা আনার ক্ষীণ প্রচেষ্টা। সোফার এক কর্নারে আটসাট হয়ে বসে গুরুজনদের কথা শুনছে আরিয়ান। নিরংশু দৃষ্টি চোখ বোলাচ্ছে চারদিকে। আপন লোকগুলো ব্যতীত সবাই অচেনা মুখ। দুই হাত মুঠোয় পুরে চেপে বসে সে। চরম অস্বস্তিতে মেজাজ উগ্র হয়ে উঠেছে। আকস্মাৎ হওয়া বিয়েটা কিছুতেই হজম করতে পারছে না সে। উপরন্তু তার বউ হচ্ছে তারই ছাত্রী। প্রথমে ধরতে না পারলেও কিছু সময়ের ব্যবধানে ঠিকই ধরতে পেরেছিল। কিন্তু ততক্ষণে সম্পূর্ণ বিষয়টাই ধরাছোঁয়ার বাইরে। পিছপা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল সে। স্বাদের পেশা তাকে এইভাবে আথান্তরে ফেলবে তা আগে জানলে সে ভুলেও এই পেশায় ঢুকত না। বৃত্তিষ্ণায় চ উচ্চারণ করার মতো শব্দ করলো আরিয়ান। পুনরায় নড়ে চড়ে বসলো। ভাল লাগছে না তার কিছুই। কিছু প্রহর বৃত্তিষ্ণায় পরিবাহিত হতেই পাশ থেকে নাহিদ কনুই দিয়ে আরিয়ানের পেটে হালকা গুঁতো মেরে ফিসফিসিয়ে বলে, ভাই তোর কি প্রেসার পড়ছে, বাথরুমে যাবি? নাহিদের এহনো কথায় আরিয়ান দৃষ্টি চওড়া করে তাকালো। কণ্ঠে কঠোরতা মিশিয়ে বলে, ফাজলামি করিস আমার সাথে? নাহিদ অবাক হয়ে বলে, ফাজলামো কেন করব? তুই তো কখন ধরে কই মাছের মতো ছটফট করছিস, তাই ভাবলাম। আরিয়ান নিচু স্বরে এক ধমক দিয়ে বলে, তোকে ভাবতে বলেছে কে? হ্যাঁ, নিজের ভাবনায় তালা দিয়ে বসে থাক। আমাকে বকা না দিলে তোর পেটের ভাত হজম হয় না। নতুন বর তুই, কই একটু লজ্জা পাবি তা না। তোর কি আমাকে মেয়ে মনে হয়, স্টুপিড? এইভাবেই মাথা হ্যাং হয়ে আছে, তার উপর তোর বেহুদা পেঁচাল। চুপচাপ বস, না হলে তোর গাল লাল করতে আমার দেরি হবে না। কণ্ঠে তেজ রেখেই মৃদুস্বরে কথাগুলো বলল আরিয়ান। নাহিদ ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে নিল। আপন মনে বিড়বিড় করে কিছু একটা বলে চুপ হয়ে গেল সে। আরিয়ান নাহিদের কথা শুনেও না শোনার ভান করলো। আপাতত তার ভাবনা অন্য কিছুতে নিহিত। নিকষ কৃষ্ণ আকাশে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে তুলোরাশির দল। তাদের মাঝেই মোহনীয় দ্যুতি ছড়াচ্ছে বৃত্তাকার চাঁদটি। মাধুর্য বাড়াচ্ছে দীর্ঘ রজনীর। এক ফালি মাধুর্যযুক্ত আলো জানালার শিকল ভেদ করে গলিয়ে পড়ছে নিতুর পদতলের নিকট। সে অংশটুকুতেই এক মনে তাকিয়ে আছে নিতু। গায়ে জড়ানো এখনো লাল জামদানি শাড়িটি। দেখতে তাকে শান্ত লাগলেও মেজাজ উঠে আছে তুঙ্গে। পাশে অযত্নে পড়ে থাকা মুঠোফোনটি বেজে উঠছে বারংবার। কিন্তু নিতু সেদিকে কোনো আগ্রহই প্রকাশ করছে না। সে ব্যস্ত সম্পর্কের সমীকরণ মেলাতে। ঘণ্টাখানেক পূর্বেও সব স্বাভাবিক ছিল, অথচ কয়েক ঘন্টার ব্যবধানেই জীবনটা পুরো বদলে গেল তার। অগোছালো হয়ে গেল। বিয়ে নিয়ে প্রচন্ড অস্বস্তি কাজ করছে তার।
মায়ের মুখে শুনেছিল ছেলে পেশাগত শিক্ষক, কোন এক ভার্সিটিতে লেকচারার হিসাবে দীর্ঘ সময় ধরে আছে, কিন্তু সেটা যে তারই ভার্সিটি এবং তারই ডিপার্টমেন্ট হবে সেটা সে ইহকালেও ভাবেনি। বিষয়টা যে কি বিশ্রী হয়ে উঠেছে তা না বললেই না। নিতুর এখন প্রচন্ড রাগ হচ্ছে। কেন সে জেদের বসে না জেনে শুনে একেবারে ছেলেপক্ষের সম্মুখে গিয়ে দাঁড়ালো? আর বাবা মাও কি ভালো মতো সব খোঁজ খবর নেয়নি? তারাই বা কিভাবে পারলো হুট করে বিয়েটা দিয়ে দিতে? ধ্যাত। নিতুর মুঠোফোন পুনরায় বেজে উঠতেই নিতু অবশেষে বিরক্ত হয়ে ফোনটা তুলল। কানের কাছে ফোনটা রাখতেই উচ্চস্বরে কেউ বলে উঠল, ওই হারামি, কই তুই? ফোন ধরস না কেন? কতক্ষণ ধরে ফোন দিতেছে জানোস? নিতু ক্ষিপ্ত কণ্ঠেই বলল, বাসর ঘরে আছি, আসবি তুই? আয়, দুইজন একসাথে বাসর রাত পালন করি। আস্তাগফিরুল্লাহ, কি সব নাউজুবিল্লাহ মার্কা কথা কইতাছস তুই? ঠিক আছিস তো? নিতু তীক্ষ্ণ কণ্ঠে বলে, আমার কথা রাখ। এতক্ষণ ধরে পাগলের মতো ফোন দিচ্ছিলি কেন? কে মরছে? নিধি জিহবার ডগা দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে নিয়ে বলে, রুদ্রকে তুই ব্লক দিয়েছিস? ওই তোর খোঁজে আমাকে আর বাকি সবাইকে ফোন দিয়ে জ্বালিয়ে মারছে রে। রুদ্রের কথা শুনে নিতুর চোখ মুখ আরো শক্ত হলো। তেজি কণ্ঠে বলল, ওর ফোন ধরতে বলছে কে তোদের? এখনই ওর নাম্বার ব্ল্যাকলিস্টে ফালা। দোস্ত, মাথা ঠান্ডা কর, একবার শুনে দেখি না কি বলতে চায়। আমি কিছুই শুনতে চাই না, ওর থেকে তো একদমই না। তুই জানোস না ও কি করছে? তাও ওর হইয়া সুপারিশ করতে লজ্জা করে না? ও অনুতপ্ত দোস্ত, আমাদের কাছে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করছিল বলে কি কোলে তুলে নিতে হবে এখন? যত সব। এমনি জীবনে ক্যাচালের অভাব নাই, আবার এইসব। আরেকবার যদি তুই ওর জন্য আমায় ফোন করেছিস তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। কথাটা বলেই খট করে ফোনটা কেটে দিল নিতু। রাগে তার শরীর তিরতির করে কাঁপছে, ইচ্ছে করছে নিজেকেই নিজে খুন করতে। তার জীবনের সবচেয়ে বড় ভুল রুদ্র, একমাত্র ওর জন্যই আজ তার জীবন এত অগোছালো। নিতুর মাথা ফেটে যাচ্ছে রাগে। সে যদি এখন রুদ্রকে সামনে পেত নির্ঘাত খুন করে বসতো। কোন কুলক্ষণ সময়ে যে ওর সাথে দেখা হয়েছিল কে জানে। নিজের রাগ কমাতেই চটজলদি উঠে দাঁড়ালো বিছানা থেকে। কাবার্ড থেকে এক সেট কাপড় নিয়ে চলে গেল ওয়াশরুমে। শাওয়ার না নেওয়া পর্যন্ত সে স্থির হতে পারবে না। সকলের আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হলো নিতুর তৃতীয় বর্ষের ফাইনাল এক্সামের পরপরই আয়োজন করে নিতুকে উঠিয়ে দেওয়া হবে। সেই সাথে আজ রাতটা আরিয়ান এই বাসাতেই কাটাবে। কাল সন্ধ্যায় না হয় চলে যাবে। আরিয়ান এতে আপত্তি জানালেও মায়ের আদেশে অগত্যা রাজি হতে হলো। এই বাসায় রাত কাটাতে হবে ভেবেই অস্বস্তিটা যেন আরো গাঢ় হলো আরিয়ানের। যেহেতু আরিয়ান ব্যতীত বাকি সকলে চলে যাবে, সেহেতু খাবারের আয়োজন দ্রুত করা হলো। খাবারের পর্ব চুকিয়ে সকালে বিদায় নেওয়ার প্রস্তুতি নিয়ে নেয়। এমন সময় নাহিদ আরিয়ানের পাশে এসে দাঁড়ায়, ফিসফিসিয়ে বলে, ভাই প্লিজ, দোহাই লাগে, বাসর ঘরে গিয়ে নিজের টিচারগিরি শুরু করে দিস না। তোর ভাষণে ভাবি ঘুমিয়ে পড়লে আমার আর চাচু ডাক শোনা হবে না রে। আরিয়ান অগ্নিময় দৃষ্টিতে তাকিয়ে স্বগতোক্তি কণ্ঠে বলে, তুই এখনই এখান থেকে বের হ। তোর ছায়াও যাতে আমি এই বাসাত্রীর সীমানায় না দেখি। বারে, শ্বশুরবাড়ি ঠিক হওয়া মাত্র ভাইকে অবজ্ঞা করা শুরু করে দিলি? এই তোর মনুষ্যত্ব? মাকে ডাক দিচ্ছি, দাঁড়া। নাহিদ দ্রুত লাফিয়ে উঠে বলে, ভাইদের একান্ত ব্যক্তিগত কথার মাঝে মাকে টানছিস কেন বেয়াদব? যাচ্ছি তো আমি। কথাটা বলেই নাহিদ কেটে পড়ল। আরিয়ান দীর্ঘশ্বাস নিয়ে এগিয়ে গেল মায়ের কাছে। রুমের মধ্যে তখন কৃষ্ণতা ছেয়ে আছে, চাঁদের স্থান পরিবর্তন হয়েছে। জানালার ধারে নেই তার অস্তিত্ব। তাই নিজের অস্তিত্ব রক্ষার্থে বারান্দার শিকল গলিয়ে তীব্র প্রচেষ্টা করছে রুমের মেঝেতে হামাগুড়ি খাওয়ার। হালকা বাতাসে জানালার পর্দাগুলো বারবার কেঁপে উঠছে। পরিবেশটা নীরব হলেও রাতটা মোহনীয়। পূর্ণিমার চাঁদ উঠেছে গগনে, বিভূষণ ভালোবাসার সাক্ষী হতে। এরই মাঝে নিতু ওয়াশরুমের দরজা খুলে বের হলো। হাতের মুঠোয় থাকা তোয়ালেটা চুলের মাঝে গভীরভাবে ডুবিয়ে। মুখ ঢাকা পড়লো তাতে। নিতু হাতে ওয়াশরুমের লাইট অফ করে কিছুটা সামনে এগিয়ে গেল। চুল মোছা শেষে চোখ তুলে তাকালো ওপরে। পুরো রুম আধারে আবৃত দেখে ভুরু কুঁচকে এলো তার। বিড়বিড় করে বলল, রুমের লাইটটা অফ করলো কে? কথা ভেবেই এগিয়ে গেল সুইচ বোর্ডের দিকে। ক্ষণেই বিছানার পাশে কারো পুরুষালী অবয়ব দেখে থমকে যায় সে। ভালো মতো পর্যবেক্ষণ করার চেষ্টা করলো আসলে পুরুষালী অবয়বটির মালিক কে। নিতুর রুমে সচরাচর কেউ আসে না, কাজিনরা বলতেও সব বাচ্চা টাইপ। এক বাবা চাচা ব্যতীত কোনো পুরুষ নেই তাদের বাড়িতে। আর তারা এখন আসবে না, নিতু জানে সেটা। তাহলে কে তার রুমে? রুমের দরজার দিকে একবার তাকালো নিতু। দরজা ভেতর দিয়ে আটকানো। নিতু এবার কেন যেন ভয় পেয়ে যায়। সে অস্ফুষ্ট স্বরে জিজ্ঞাসা করলো, কে? অপর পক্ষ থেকে কোনো উত্তর আসলো না। নিতু আবারও একই প্রশ্ন করলো, কিন্তু উত্তর মিলল না। উল্টো এবার ছায়ামূর্তিটি নিঃশব্দে তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। নিতু এতে ভরকে উঠল, লেপ্টে গেল দেয়ালের সাথে।
কোনো উপায়ান্তর না পেয়ে চিৎকার দেওয়ার প্রস্তুতি নিল। ছায়ামূর্তিটি হয়তো বুঝে যায় নিতুর পরিকল্পনা সম্পর্কে। ক্ষণেই সে দৌড়ে এসে তার বলিষ্ঠ হাত দিয়ে চেপে ধরে নিতুর মুখ। অজানা পুরুষের ছোঁয়া পেয়ে ভয়ে সর্বাঙ্গ শিথিল হয়ে পড়ল নিতুর। তীব্র কাঁপন ধরল শরীরে। হাতের মুঠোয় থাকা তোয়ালিটি লুটিয়ে পড়ল মেঝেতে। তোমরা মেয়েরা কি চিল্লানো ছাড়া আর কিছু পারো না? মান সম্মান সব এখনই যেত। কথাটা বলেই আরিয়ান অন্ধকারে হাতড়ে লাইটের সুইচ জ্বালালো। আকস্মাৎ আধার কেটে যাওয়ায় কৃত্রিম আলোর স্পর্শ সূচের মতো বিঁধল নিতুর রক্ষী কাছে। খিচে চোখ বন্ধ করে ফেলল সে। বার কয়েক ভারী পল্লব ফেলার পর দৃষ্টি স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। অতঃপর নিজের খুব নিকটে আরিয়ানকে দেখতে পেয়ে হকচকিয়ে উঠল সে। কণ্ঠনালী দিয়ে বেরিয়ে এলো উদ্ভট শব্দ। তা দেখে আরিয়ান নিতুর মুখ থেকে হাত সরিয়ে খানিকটা পিছিয়ে গেল। আরিয়ানের শক্ত হাতের বাঁধন থেকে ছাড়া পেতেই নিতু লম্বা নিঃশ্বাস নিল। পরক্ষণেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরিয়ানের দিকে। আপনি আমার রুমে কি করছেন? আরিয়ান কণ্ঠে কঠোরতা মিশিয়ে বলে, লুডো খেলছি, খেলবে? নিতু শানিত কণ্ঠে বলে, লাইট অফ করে। আরিয়ান প্রত্যুত্তর না করে পূর্ণ দৃষ্টিতে তাকালো নিতুর দিকে। অতর্কিত আরিয়ানের এমন দৃষ্টির মানে বুঝলো না নিতু। ভুরুযুগল একত্রিত করে তাকালো। তারপর আরিয়ানের দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে চোখ বুলাতে লজ্জায় কুকড়ে উঠল সে। গায়ে ওড়না নেই। নিতু দ্রুত ভেজা চুলগুলো সামনে এনে মেলে দিল। এক পলক আরিয়ানের দিকে তাকিয়ে এগিয়ে গেল খাটের দিকে। আরিয়ানও ততক্ষণে নিজের দৃষ্টি সরিয়ে নিয়েছে। নিতু গায়ে ওড়না জড়িয়ে নিতেই তার চোখ যায় বিছানার উপর ছড়িয়ে থাকা আরিয়ানের পোশাকগুলোর দিকে। ক্ষণেই সে পূর্ণ দৃষ্টিতে তাকায় আরিয়ানের দিকে। তার পরনে নিজের বাবার পোশাক দেখে ভুরু কুঁচকে আসে তার। কৌতূহল দমাতে না পেরে স্বগতোক্তি কণ্ঠে জিজ্ঞাসা করে, আপনি অন্ধকারে করছিলেনটা কি? আরিয়ান অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখে স্পষ্ট বাক্যে উত্তর দেয়, চেঞ্জ করছিলাম। কিন্তু কেন? আরিয়ান একরাশ বিরক্তি নিয়ে বলে, আজ রাত আমি এখানেই থাকছি, তাই আন্টি আঙ্কেলের পোশাক দিয়েছিল চেঞ্জ করতে। কথাটা কর্ণগোচর হতেই নিতু বিহ্বল দৃষ্টিতে তাকায় আরিয়ানের দিকে। ক্রুদ্ধ কণ্ঠে বলে, আপনি থাকবেন মানে কি করতে? আরিয়ান নিজের রাগ সংযত করতে না পেরে দাঁতে দাঁত চেপে বলে, বাসর করতে। আরিয়ানের কথা শুনে নিতুর মাথায় আগুন ধরে গেল। কথার কি ছিরি! ছি! এই, আপনার লজ্জা করো না নিজের ছাত্রীকে বিয়ে করতে? আরিয়ানের তেরা উত্তর, তোমার লজ্জা করলো না নিজের শিক্ষককে বিয়ে করতে? আমি জানতাম নাকি? আমি মনে হয় কত জানতাম, সবটাই তো হঠাৎই হয়ে গেল। নিতু প্রত্যুত্তরে কিছু বলতে যাবে তার আগেই দরজার ওপাশ থেকে সাহেলার ডাক শোনা যায়। নিতুকে ডাকছেন তিনি। নিতু আরিয়ানের দিকে এক পলক তাকিয়ে চুপচাপ দরজা খুলে বেরিয়ে গেল রুম থেকে। ঘড়ির কাঁটা এসে থেমেছে একটার ঘরে। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা। আরিয়ান বিছানার এক প্রান্তে বসে মোবাইল দেখছে আর নিতু দাঁড়িয়ে আছে জানালার ধারে। দুজনের মাঝেই বেশ অস্বস্তিকর পরিবেশ। জড়তা কাটিয়ে কথা বলে উঠতে পারছে না কেউই। দুজনই ইতোমধ্যে বুঝে গেছে অনাকাঙ্ক্ষিতভাবেই তারা একে অপরের সাথে জুড়ে গেছে। এখন কোনো কিছু বলেও লাভ নেই, বিয়েটা তাদের মানতেই হবে। কিন্তু তবুও কোথায় যেন একটা কিন্তু থেকেই যায়। কিছু প্রহর নিভৃতেই অতিবাহিত হয়ে যায়। অবশেষে নীরবতা ভেঙে আরিয়ান বলে, তুমি কি চাও? আকস্মাৎ আরিয়ান কথা বলে ওঠায় নিতু কিঞ্চিত ভরকে যায়। গোল গোল চোখে তাকায় আরিয়ানের দিকে। কি চাই মানি? আরিয়ান মুঠোফোনটা বালিশের পাশে রেখে সোজা হয়ে বসে বলে, দেখো, আমাদের দুজনের জন্যই সম্পর্কটা বেশ অগোছালো। পার্সোনাল এবং প্রফেশনাল দুই জায়গাতেই আমাদের বিয়ের প্রভাব ফেলছে। সবটা এখন গোছাতে হলে আমাদের দুজনকেই কম্প্রোমাইজ করতে হবে। তাই আমি তোমার থেকে জানতে চাই, তুমি কি সম্পর্কটা আগাতে চাও নাকি ডিভোর্স নিতে চাও? নিতু মিনমিনে স্বরে বলে, ডিভোর্স কেন চাইবো? মেনে নিতে চাইছো? নিতু ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, বিয়ে যেহেতু হয়েই গেছে সেহেতু মেনে নেওয়াই শ্রেয়। এমনিও আমার বিয়েতে অমত ছিল না। তবে সম্পূর্ণ বাক্য শেষ করলো না নিতু, সংশয়ে দৃষ্টি নত করে নিল। আরিয়ান অর্ধাংশ কথাটুকু বুঝতে পেরে বলে, আমাকে বর হিসাবে মানতে সমস্যা হচ্ছে তাই তো? আমার কিছুটা সময়ের প্রয়োজন সবটা মেনে নিতে। আচ্ছা। নিতু এবার ইতস্ত সুরে বলল, তবে আমি চাই আমাদের বিয়ের ব্যাপারটা আপাতত গোপন রাখতে। ভার্সিটিতে জানাজানি হলে সমস্যা আছে, সেটা তুমি না বললেও আমি জানি। আর এমনিও আমি আমার পার্সোনাল আর প্রফেশনাল লাইফ আলাদা আলাদা রাখতে চাইছি, আশা করি বুঝবে। নিতু মাথা দুলিয়ে বলে, আরিয়ান আর কোনো কথা বলল না, চুপচাপ বালিশে মাথা হেলিয়ে শুয়ে পড়ল। নিতু কিছুক্ষণ ইতস্ত করলো আরিয়ানের পাশে শুবে কিনা এ নিয়ে তার দ্বিধা দ্বন্দ্বের শেষ নেই। অস্বস্তি কাজ করছে তার মধ্যে বেশ। সুদীর্ঘ সময় সে আকাশ কুসুম ভেবে কাবার্ড থেকে পাশ বালিশ বের করলো। সেটা বিছানার মাঝ বরাবর রেখে লাইট অফ করে বিছানার কিনার ঘেঁষে শুয়ে পড়লো। মিনমিনি স্বরে বলল, ভুলেও ওই পাশে আসবেন না, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। প্রভাতের আলো ফুটেছে ঘণ্টাখানেক হলো। মেঘে মেঘে খেলা করছে দুরন্তপনা রোদ্দুর। আকাশে উড়ে বেড়াচ্ছে চড়ুই পাখির দল। রোদ মাখাচ্ছে গায়ে। নির্জীব শহরটি হয়ে উঠেছে ব্যস্ততায় পরিপূর্ণ। নিত্যদিনের তুলনায় আজ ঘুমটা আগেই ভেঙে গেল নিতুর। না, নিচ থেকে নয়, ফোনের কর্কশ ধ্বনিতে। নিতু ঘুমের ঘোরে হাতড়ে মোবাইলটা খোঁজার চেষ্টা করলো, কিন্তু পেল না কোথাও। এইদিকে ফোনটা অনবরত বেজেই চলেছে। অবশেষে বিরক্ত হয়ে চোখ খুলল সে।
হঠাৎ মুখের সামনে পুরুষালী চেহারার কাউকে শুয়ে থাকতে দেখে ভরকে গেল সে। মিনিট কয়েক তার লাগলো বুঝতে আসলে মানুষটি কে। আরিয়ানের ঘুমন্ত মুখশ্রীর দিকে এক ধ্যানে তাকিয়ে থাকার পর নিজের অবস্থান সম্পর্কে অবগত হতে হকচকিয়ে উঠল সে। রাতে নিতু যে পাশবালিশ দুজনের মাঝে বর্ডার হিসেবে দিয়েছিল এবং আরিয়ানকে তা অতিক্রম না করার হুমকি দিয়েছিল, তা তো সে নিজেই ভঙ্গ করে বসে আছে। পাশবালিশের ওপর দিয়ে পাশে তুলে দিয়েছে আরিয়ানের ওপর, সেই সাথে আরিয়ানের গা ঘেঁষে শুয়ে আছে সে। এই মুহূর্তে এক ঝাঁক লজ্জা এসে ভিড় করলো তার মনের দুয়ারে। আরিয়ান জাগার আগেই দ্রুত সে সরে আসলো। ভরাট গাল দুটিতে ছেয়ে আছে রক্তিমা ভাব। সে ভেবেই কুল পাচ্ছে না, তার আগে যদি আরিয়ান জেগে যেত তাহলে কি হতো। একটুর জন্য বেঁচে গেছে সে, না হলে এই মুখ লুকানোর আর জায়গা থাকতো না। পুনরায় ফোন বেজে উঠতেই নিতু আপন ভাবনা থেকে বেরিয়ে আসে। চারদিকে চোখ বুলিয়ে খোঁজার চেষ্টা করে নিজের ফোনটা। অতঃপর স্টাডি টেবিলের ওপর ফোনটা দেখতে পেয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় সে। এগিয়ে যায় সেদিকে। ফোন হাতে নিতেই দেখতে পায় কলটা অপরিচিত নাম্বার থেকে আসছে। ক্ষণেই নিতুর ভুরুকুচকে আসে। সে ফোন রিসিভ করতেই কেউ উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, অ্যাট লাস্ট ফোনটা ধরেছ তুমি আমার নিতু। সদ্য ঘুম থেকে উঠায় নিষ্প্রব মস্তিষ্ক কণ্ঠটা শনাক্ত করতে ব্যর্থ হলো। তাই সে জিজ্ঞাসা করলো, কে? আমি রুদ্র। তো প্রিয় গল্পপ্রেমীরা, এটাই ছিল আমাদের মায়ের সংসার গল্পটির প্রথম পার্ট। ভালো রেসপন্স পেলেই এটা কন্টিনিউ করা হবে, নয়তো নতুন কিছু আনবো। যদি আপনাদের সত্যিই গল্পটি ভালো লাগে এবং দ্বিতীয় পার্ট চান, তাহলে লাইক কমেন্ট করে বুঝিয়ে দিন। তো দেখা হচ্ছে পরের পার্টে। এখনকার মতো আল্লাহ হাফেজ।